মুম্বাই শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা শ্রোতা হিসেবে আমাদের মধ্যে পেয়েছি। তাঁদের এই উপস্থিতি আমাদের সদস্যদের কাছে এক পরম পাওয়া। এই আনন্দের কথা মনে করে আমাদের সামান্য আয়োজনে আমরা তাদের সম্বর্ধিত করতে চাই। আমি আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি এই সম্বর্ধনা অনুষ্ঠানটির ভার গ্রহণ করতে। আমাদের সাধ্য অতি সীমিত, স্থান সংকুলান সীমিত, কিন্তু স্বপ্ন অনেক বড়, আর হৃদয়টা তার থেকেও বড়। কি করব বুঝে উঠতে পারি না, তবু সবাই পাশে থাকেন বলে কিছু চেষ্টা করি। আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি ওই কাকে আগে ডাকলাম কাকে পরে ডাকলাম এভাবে যেন বিচার করবেন না। আমি একে একে আমাদের এই সামান্য কিছু জায়গায় আমরা যে অসামান্য ব্যক্তিত্বদের পেয়েছি তাদেরকে একটু ডেকে নিতে চাই। প্রথমেই আমি ডেকে নিচ্ছি মুম্বাইয়ের বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক এবং নাট্য বিশেষজ্ঞ, আলোক সম্পাদ বিশেষজ্ঞ এবং একজন অত্যন্ত গুণী মানুষ শ্রী শিবাজি সেনগুপ্ত এবং তার স্ত্রী মিঠু সেনগুপ্তকে। বৌদি আসুন। বৌদি কোথায় গেলেন? নাম বলা হয়েছে, নাম বলা হয়ে গেছে, কিছু বলার নেই। আর সব সময় না আমি দেখেছি যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকেই সম্বর্ধনা দেওয়া হয়, আমার খুব রাগ হয়। তার পেছনে যে ব্যাকবোন তাকে কেউ ডাকে না, খুব রাগ হয় আমার। তার ঘরেতে যে লোকের যে সাপোর্টটা সে পেয়ে আজকে বরেণ্য হয়েছে তার কথা সবাই ভুলে যায়। হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করে, বেলা মুখোপাধ্যায়ের কথা কেউ বলে না। মান্না দেকে স্মরণ করে, তার স্ত্রী সুলোচনা দেবীর কথা কেউ বলে না। তো এগুলো আমার খুব রাগ হয়। তো আসুন, আপনারা দুজনে আসুন। জায়গাটা খুব ছোট, আমি বারবার মার্জনা চাইছি, কিন্তু আবার বলছি আমাদের উদ্দেশ্যটা একটু বড়। আসুন বৌদি, একসঙ্গে আসুন। আপনাদের দুজনের জন্য এটাকে উল্টো করুন, নাহলে ছবিটা উঠবে না ঠিক মতো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা আশীর্বাদ করবেন। সূর্য এত করে বলল, আমি কিন্তু কোনো গুণী নই, এখনো শিখছি। জাস্ট চেষ্টা করা, নাটক করা বা নাটক বাচ্চাদেরকে নিয়ে করা। আপনাদের কাছে একটা সুযোগ পেলাম। 19 তারিখে 50টি বাচ্চা ড্রামা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা সঙ্গীত নাটক একাডেমির সাথে কোলাবোরেশনে, যে আমাদের গ্রুপ রূপাঙ্গন ফাউন্ডেশন। এটা হচ্ছে 3rd ইয়ার। তো আপনাদেরকে বলবো যে আপনারা সময় করে আসতে পারেন। 50 জন বাচ্চা এরা পারফর্ম করবে, 5টা গ্রুপ করবে। 19শে জানুয়ারি মারাঠা সাহিত্য মন্দিরে। থ্যাংক ইউ। ভাসিতে। অনেক ধন্যবাদ দাদা। এরপর আমি ডেকে নেব আমাদের মুম্বাইয়ের বিশিষ্ট নাট্যকার, বাচিক শিল্পী, অভিনেতা এবং আমার অত্যন্ত সম্মানের বড় দাদার মতো তাপসকর দাদা। প্লিজ। ওনার ব্যাকবোন উনি নিজেই, তাই জন্য আমি প্রতীক্ষায় আছি যে এইরকম একটা ব্যাকবোন কোথায় পাওয়া যায় কিনতে। এনিওয়েজ, দাদাকে আমাদের মানে কাল্পনিক বৌদির সঙ্গে মিলিয়ে উনি প্রতি বছর ভাষা দিবসের অনুষ্ঠান করেন বলে এটাই আমার বিয়ের তারিখ। তো আমরা খেতে যাই। উনিশে জানুয়ারি, আপনি ঠিকই বলেছেন, 19শে জানুয়ারি। এরপরে আমি ডেকে নেব আমাদের মধ্যে একজন বিশিষ্ট গুণী নারী আমাদের মধ্যে উপস্থিত, যিনি মুম্বাইয়ের সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুম্বাইয়ের অত্যন্ত সুপ্রাচীন বাঙালি ঐতিহ্যের এবং রবীন্দ্র গবেষণা কেন্দ্র বলতে পারেন, তার একটি বিশেষ প্রাণশক্তি চালিকা বলতে পারেন, শম্পা ভট্টাচার্য। তাকে আমরা একটু মঞ্চে আহ্বান করছি। ওকে একটু আসতে সাহায্য করবেন প্লিজ। না, আপনি একটু সামনের দিকে ঘুরে যান, না ছবিটা উঠবে না। একটু ঘুরে যান, একটা ছবিটাই তো একটু আমার দিকে কাছে আসুন আর একটু। হ্যাঁ, এই তো, কারণ আমি একটু বন্দি হয়ে গেছি এখানে। যোগ্য নই, কিন্তু যেহেতু সূর্য আমাকে এবং আমার স্বামী উদয়নকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, তার জন্য আমি আজকে খুব কৃতজ্ঞ।
কাকু আমাদের একটা অত্যন্ত বড় অনুপ্রেরণার জায়গা। সবেমাত্র এই ঘর থেকে ও ঘরে গেছেন, আমি ঠাকুরের ভাষায় বলবো। উনি চলে যাননি, এই ঘর থেকে ও ঘরে গেছেন। তো এই ঘরে এখন আমরা আছি, কাকিমাকে ও ঘর থেকে উনি দেখছেন, আনন্দ পাচ্ছেন। কাকু আমায় সবসময়, উদয়ন কাকুর কথা এক লাইন বলে দিই, সবসময় বলতেন যে সূর্য কখনো না নিজের যে ওয়াজুদ, তোর যেটা শেকড়, ওটাকে ভুলবি না, ওইটাতে রোজ জল দিবি, একদিন দেখবি বড় গাছ হবে। অনেক লোক অনেক তোকে ডিসকারেজ করবে, অনেক কথা বলবে, চালু ঘোড়া সাবারি হতে বলবে, অনেক কিছু বলবে, ওসব দিকে মাথা দিস না, নিজের শেকড়ে জল দে, দেখবি একদিন বড় গাছ হবে। তো সেটা হয়তো হচ্ছে, কি জানি না কি হচ্ছে, কিন্তু আপনারা এসছেন যখন, তখন কিছু তো একটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি মুম্বাইয়ের আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি কর্পোরেট জগতের একজন বিশিষ্ট সম্মানিত মানী ব্যক্তি এবং আমাদের সকলের খুব সম্মানের মানুষ, শ্রী ইন্দ্রনাথ চ্যাটার্জি এবং তার সঙ্গীত শিল্পী স্ত্রী পাহাড়ি চ্যাটার্জিকে আহ্বান করছি মঞ্চে। আপনারা অনুগ্রহ করে আসুন। পাহাড়িদি অপরাজিতা আমাদের বোম্বাইয়ের বোধহয় একটিমাত্র বাঙালি দুর্গাপুজো হয় যেটি মহিলাদের দ্বারা সম্পূর্ণ পরিচালিত, যেটিতে শুধুমাত্র ঢাকি আর পুরোহিত পুরুষ, বাকি সমস্ত বাঙালি। তো সেই নারী, বাকি সমস্তই নারী। তো সেই নারীদের দ্বারা পরিচালিত সংস্থার আজ কত বছর ধরে আপনি প্রেসিডেন্ট? 21 বছর ধরে প্রেসিডেন্ট, মানে ভাবা যায় উনি মহিলাদের একত্রিত করে রেখেছেন 21 বছর ধরে, 21 মিনিট থাকে না। তো মানে কি করে উনি পেরেছেন, সেই মন্ত্রটা আপনারা ওর কাছে টিউশন নিয়ে নেবেন প্লিজ। তো প্লিজ গিভ এ বিগ হ্যান্ড টু দিস ওয়ান্ডারফুল কাপল। আরে আপনি ধরুন, আপনি ধরছেনই না। মানে পাহাড়িদি ছাড়তে চাইলেও তারা নাকি তাকে ছাড়ে না, মানে কিছু একটা কারণ আছে, ওটা একটু আপনারা একটু প্লিজ অনুসন্ধান করবেন। আর দাদার আশীর্বাদ সবসময় আমি পেয়েছি, উনি বিখ্যাত মানুষ কর্পোরেট জগতের, আজ ওনার লেখা একটা বইও আমি পেয়েছি। তো অসীমদা কিছু একটা ওনার আরেকটা পরিচয়, উনি আমাদের ওএনজিসিতে ডাইরেক্টর পোস্টে ছিলেন, ডাইরেক্টর ফিনান্স ছিলেন উনি। একটা বিরাট পোস্ট, মানে ওই পর্যায়ে পৌঁছানো একটা সাধারণ ব্যাপার নয় আর কি। এইটুকুই আমার। কলিন পাওয়েল যখন ইউএস থেকে এসেছিলেন, দাদার সঙ্গে এসে দেখা করেছিলেন, সে ছবি আমি দেখেছি। তো বিশাল ব্যক্তিত্ব, এরকমভাবে থাকেন। আর ভীষণ হেমন্তবাবুর ফ্যান। আমার মনে হয় একই দিনে জন্মদিন, তাই না? হ্যাঁ, একই দিনে জন্মদিন, কিন্তু জন্মদিনটা একই। তো হেমন্তবাবুর গান গাইলেই আমার দাদার কথা মনে পড়ে। আমি শুধু এইটাই বলবো, আমি সত্যি আই এম দ্য অড ম্যান আউট। এখানে মিউজিক জগতে এত সমস্ত নামি আমি একে সূর্য নয়, সোমনাথ বলেই চিনি, কারণ এ আমার ছোট ভাই। এবং যাই হোক, ওর সম্বন্ধে আর কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। কিন্তু আমাকে যে আজকে এইভাবে ডেকে একটা সম্বর্ধনা দেওয়া হলো, আমি এটার জন্য অভিভূত। আমি ভাবতেই পারিনি যে আমাকে সোমনাথ এইভাবে ডেকে, সূর্য আমাকে ডেকে ইয়ে করবে। আমার একটা ছোট্ট প্রয়াস, একটা ছোট বই লিখেছি, সেই বইটা আমি ওকে দিয়েছি। আমার মনে হয় ও সময় পাবে, পড়ার একটা সুযোগ হয়তো যদি হয়। বইটার নাম হচ্ছে জার্নি থ্রু দ্য ইউনিভার্সিটি অফ লাইফ। তো sort of my autobiography kind of thing, but I have given a fictional narrative. আর আমি আমার আরেকটা বইও লিখছি, সেটা একটা এত বড় হবে না, ছোট, বাট ইট ইজ টোটালি ডিফারেন্ট সাবজেক্ট, বিকজ মাই ডিসিপ্লিন ইজ ম্যানেজমেন্ট। সো আমার ম্যানেজমেন্টের উপরই কিছু পড়াশুনো বা লেখাপড়া সেই সব চলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা, ভালো থেকো। একদম। আপনার একটা অটোগ্রাফ আপনি অনুগ্রহ করে আমায় দেবেন, যেটা ওর খুব অটোগ্রাফড বুক উনি সংগ্রহ করবেন, কিন্তু আপনার স্বাক্ষর করা হতে হবে সেটা। আছে আমার তৈরি করা আছে, একটা আপনি দেবেন যেটা উনি সংগ্রহ করবেন, তার যা মূল্য নির্ধারণ আছে তা দিয়ে উনি সংগ্রহ করবেন, কিন্তু আপনার সইটা অমূল্য, ওটা চাই। না না আমি কেউ নই, অত্যন্ত সাধারণ। ওই ওটা তো আমরা বলছি দাদা, আপনি তো বলবেন। ঠিক আছে, আমরা পরবর্তী এতে যাচ্ছি। আমাদের মধ্যে আছেন
দুজন সোমা সঙ্গীত শিল্পী। তো প্রথমে সঙ্গীত শিল্পী এবং সুরকার এবং আরও নানান সাংগীতিক ব্যক্তিত্বের অধিকারিণী সোমা ব্যানার্জিকে আমি অনুরোধ করছি মঞ্চে আসতে। ওনার একটা খুব বড় ক্যারাওকে ক্লাবও আছে যেটা উনি পরিচালনা করেন এবং তাতে অনেক সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেন, নিয়মিত প্রোগ্রাম হয়। আমারও কয়েকজন ছাত্রী তাতে অংশ নিয়ে আমি জানি। সোমাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। সময় করে আসতে পেরেছে, ও খুব ভালো সুরকারও। এরপরে আমি অনুগ্রহ করে আসতে বলবো আমাদের সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীতের আমার মনে হয় মুম্বাইতে যারাই গান করেন তাদের মধ্যে আমার খুব প্রিয় শিল্পী সোমা সেনগুপ্ত ভট্টাচার্য এবং ওনার হাজব্যান্ড, উনি কর্পোরেট জগতের একজন বিশিষ্ট মানুষ সুপ্রতীক সেনগুপ্ত। দুজনকে অনুরোধ করছি মঞ্চে আসতে। সোমার সঙ্গীত জীবনের পেছনে সুপ্রতীক বাবুর যে অদ্ভুত সাহস, যোগদান আমি নিজে চোখে দেখেছি ওদের অনুষ্ঠানে গিয়ে, সেটা আমাকে অভিভূত করেছে। তাই এটুকু আমার সামান্য কৃতজ্ঞতা। দাদা আসুন, দাদা আসুন একসাথে। দাদা খুব সঙ্গীত রসিক এবং আমি ওদের বাড়ি গেছি, দেখেছি, প্রত্যক্ষ করেছি যে শিল্পীর পেছনে এমন একটি মেরুদণ্ড না থাকলে শিল্পী শিল্পী হয়ে উঠতে পারে না। তো সমান হয়েও আমি ওকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে আমি হচ্ছে বিপরীত মেরুদণ্ড। আপনি মান্নাদের কথা বললেন হেমন্ত, এটা উল্টো মেরুদণ্ড আমি। সেটা হতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি সূর্যদার সম্বন্ধে একটু এক লাইন বলতে চাই। আমার সঙ্গে সূর্যদার আলাপ মানে খুবই স্বল্প দিনের। আমাদের বাড়িতে গেছিলেন বললেন। সূর্যদার একটা বড় গুণ হচ্ছে যে উনি যেখানেই থাকেন আমি সেখানে একটা অদ্ভুত ব্যাপার হয়। সঙ্গীত শিল্পী বহু পুরনো একজন ওস্তাদ আলাদিয়া খান, যিনি কিশোরী আমনকরের মা মগুবাইকে শেখাতেন। আলাদিয়া খানের একটা কথা ছিল যে তুমি যদি প্রকৃত সঙ্গীত শিল্পী হও তাহলে তোমার গা দিয়ে সঙ্গীতের সুগন্ধ বেরোবে। তো সূর্যদার সঙ্গীতের সুগন্ধ ছড়ান। ধন্যবাদ। আমাকে সূর্যদা এভাবে আমন্ত্রণ জানাবেন, এটা তো আমার কাছে খুবই বড় প্রাপ্তি। কিন্তু আমাকে শিল্পী বলেছেন, এটাতে আমি খুবই অস্বস্তি বোধ করছি। আমি এখনো শিল্পী হয়ে উঠিনি, তবে আশা রাখি হয়তো সত্যি শিল্পী হয়ে উঠবো। তো সূর্যদা যখন আজকে সবার সামনে বলে দিলেন তাহলে আমি একটু ভরসা পেলাম আর কি, এটাই বলার। ওর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এটা একটা বিরাট ট্রিট। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি অনুষ্ঠান করেন তার আনন্দ পাবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এরপরে আমি আহ্বান করছি একজন বিশিষ্ট মানুষকে। আমার দেখা, উনি যদিও পেশায় হয়তো ইঞ্জিনিয়ার বা ওনার অনেক আরও অন্যান্য ডিগ্রি আছে যা হয় সাধারণত কর্পোরেট জগতে, কিন্তু মিউজিক, আর্ট, কালচার, কবিতা, সাহিত্য ইত্যাদিতে গবেষণায় আমি এমন মানুষ বম্বে শহরে দুটি দেখিনি। এবং যার প্রেজেন্টেশন আমি বিভিন্ন সময় দেখেছি, তিনি যখন প্রেজেন্টেশন দেন তখন সেটার থেকে বোধহয় সিট থেকে নড়ার কোনো উপায় থাকে না। তার অডিও ভিজুয়াল ডিসপ্লে এবং ন্যারেশন আউটস্ট্যান্ডিং, এবং তাকে আমি আজকে এখানে আসতে তিনি পেরেছেন, আমি খুব ধন্য। দিব্যেন্দু চক্রবর্তী এবং তার স্ত্রী বিপাশা চক্রবর্তীকে মঞ্চে আহ্বান করছি। এরপরে আমাদের একটুখানি স্ন্যাক্সেরও আয়োজন আছে, আপনারা কেউ উঠবেন না, আপনাদেরকে সব সিটেতেই প্রোভাইড করা হবে। একটু ফ্লাইটের মতো চেষ্টা করছি যে সবাইকে, আমাদের এখানে আমাদের এই দেশি এয়ার হোস্টেসরা সব আসবেন, আপনাদেরকে সব দেবেন। কিন্তু তার মধ্যে একটা বিশেষ জিনিস আজকে দিব্যেন্দুবাবু আমাদেরকে প্রোভাইড করেছেন, যে আপনাদের সবার জন্য উনি ছোট্ট একটা স্ন্যাক্সের প্যাকেট, সেটা ওনার তরফ থেকে, আমাদের তরফে যা আছে আছে, কিন্তু উনি ওনার তরফ থেকে একটা বিশেষ ভালোবাসার উপহার আপনাদের সবার জন্য বিলিয়ে দিয়েছেন, সেটিও আপনারা গ্রহণ করে আনন্দ পাবেন। দিব্যেন্দুবাবুর হাতের রান্না, ওনার স্ত্রীর আতিথেয়তা অতুলনীয়। ওনার বাড়িতে আমি যা খেয়েছি, আমি মনে হয় না বম্বেতে কোনো বাঙালি বাড়িতে আমি এরকম খাবার খেয়েছি, অকল্পনীয়, জাস্ট আনইম্যাজিনেবল। আর ওনার গবেষণা, ওনার গবেষণা, উনি একটা অনুষ্ঠান করছেন সলিল চৌধুরীর শতবর্ষ উপলক্ষে,
এবং যেটা সলিলদার মানে আমি এরম গবেষণা আমি সত্যি দেখিনি। আমি সেদিনকে ওনার বাড়ি গেলাম একটা মিটিং করতে, উনি আমাকে একটা 17 পাতার স্ক্রিপ্ট দেখালেন, মানে শুধু গবেষণা করে উনি কি পেয়েছেন সলিলদা সম্পর্কে। আমার মনে হয় মানে সবকটা যতজন আছেন তাদের সবাইকে ঘাড় মুড়িয়ে দিতে পারেন উনি ওনার গবেষণা দিয়ে। কিন্তু অনুষ্ঠান একটা করতে হবে, তার পরিকল্পনা চলছে, খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে, যেটা একটা একেবারেই স্বতন্ত্র কিছু হবে, একটা অর্কেস্ট্রা পার্টির প্রোগ্রাম তো হবে না, এটা বলতে পারি আমি। আমি সূর্যকে এই বইটা দিচ্ছি। এই অনুষ্ঠানটা হবে 10th মে মারাঠা সাহিত্য মন্দির ওয়াসিতে, এবং এটা সলিল চৌধুরীর জীবন আলেখ্য। এবং এই যে ওনার যে জীবনীকার প্রিয়দর্শী চক্রবর্তী, হয় উনি আসবেন, না হলে উনি কিছু ভিডিও ভাষণ দেবেন, মানে এই লেভেলে কথাবার্তা চলছে। জীবন আলেখ্য মানে গান থাকবে, কবিতা থাকবে, ইতিহাস থাকবে, গল্প থাকবে, ভালো সলিল চৌধুরী থাকবে, খারাপ সলিল চৌধুরী থাকবে, প্রত্যেকটার কিন্তু রেফারেন্স থাকবে। আমরা কোনো বিতর্কে যাব না, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে এরকম একটা অনুষ্ঠান হবে। আশা করি আমরা পরবর্তীতে, আর এটা অনুষ্ঠানটা আয়োজন করবে যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন মুম্বাই ব্রাঞ্চ। এটা অন্যভাবে আগে ভাবা হয়েছিল, সেটা এখন হচ্ছে না, তাই যাদবপুরের আন্ডারে এটা করা হবে। 10th মে সবাই মনে রাখবেন। না, এখানে স্কট ফিট করে দিই না আমরা, যেমন যখন এরকম সম্ভাবনা দেখি আমরা একজনকে লাগিয়ে দিই। আচ্ছা, এবারে আমরা ডেকে নেব আজকের আমাদের ওয়ান অফ দ্য স্পন্সরার্স এবং আমাদের অত্যন্ত পুরনো এবং হৃদয়ের কাছাকাছি মানুষ আমাদের সংঘের, যাকে কোনো ভাষা দিয়েই আমরা সেই বন্ধুত্ব বা সেই কাছাকাছি যে থাকা এবং আমাদের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠানে আমাদের পাশে থাকার যে অদ্ভুত একটা নির্ভরতা নিয়ে উনি আমাদের সঙ্গে থাকেন, তার সংস্থাকে নিয়ে সেটার কোনো তুলনা হয় না। তিনি হচ্ছেন আমাদের কলকাতা কালেকশন এবং তার কর্ণধার দুজন, মিঠু শীল এবং তার হাজব্যান্ড পলাশ শীল। আপনাদের দুজনকে একটু মঞ্চে আহ্বান করছি, আপনারা অনুগ্রহ করে আসুন। মুম্বাই শহরে কলকাতাকে যদি খুঁজে পেতে চান তাহলে ওনার দোকানে যেতেই হবে, এবং সেখানে গেলে পুরো কলকাতাটাকে খুঁজে পাবেন, রবীন্দ্রনাথকে খুঁজে পাবেন, শান্তিনিকেতনকে খুঁজে পাবেন। এমন একটি দ্বিতীয় দোকান আমি বম্বে শহরে দেখি নাই। যারা কলকাতায় যেতে সময় পান না, অবশ্যই কেনাকাটির জন্য, বিশেষ করে বৈবাহিক কেনাকাটার জন্য যেতেই পারেন। থ্যাংক ইউ আপনারা সময় করে এসেছেন, থ্যাংক ইউ। এরপরে আমি ডেকে নেব মুম্বাই শহরের বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং একজন আমার বড় দাদার মতো শুভানুধ্যায়ী, যাকে আমি সব সময় পাশে পেয়েছি, সাহস পেয়েছি। আমার যে অকবির কবিতা লেখা, মানে সেই বই প্রকাশিত না হওয়া কবি আর কি, তাদের কোনো জাত হয় না, বুঝলেন, বজ্জাত হয় ওরা। তো আমি সেই বজ্জাত কবি, তো সেই বজ্জাত কবিকে উনি খুব সাহস দেন, বলেন আপনি লিখুন, ও ছেপে বেরোবেই, কোথাও না কোথাও ছেপে বেরিয়ে যায়। তো সেই অসীম বিশ্বাস দাদাকে মঞ্চে আহ্বান করছি, কর্পোরেট জগতের বিশিষ্ট মানুষ, কিন্তু কবি সাহিত্যিক হয়ে এখন তিনি তার এক নতুন অবতারে আমাদের সামনে প্রভাসিত। দাদা অনেক ধন্যবাদ, আজকে একটু অসুবিধা করেও এসেছেন, কিন্তু এসেছেন, আমি বিশেষ কৃতজ্ঞ। প্রতিবারই অনুষ্ঠানে আসি এবং প্রতিবারই সম্বর্ধনা পাই, এটাও ওনার একটা বিরাট হৃদয়ের পরিচয়। সত্যি কথা বলতে গিয়ে ওনার গান এত ভালো লাগে আমার, সেইটা নিয়েই আসি আর কি। এবং উনি সবাইকে এত সুন্দরভাবে গান শিখিয়েছেন, মানসিক কি সুন্দর গানটা গাইলো, মানে অবাক হয়েছে। উনি গাইলেন, খুব ভালো লাগলো, শিউলি গাইলো, সবাই বেশ সুন্দর গাইলো আর কি। তো এইসবের জন্যই আসা আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। এরপরে আমি আসছি আমার বড় দাদার মতন, উনিও শুধু কর্পোরেট জগতের মানুষ ছিলেন না, উনি সবথেকে বড় পরিচয়, উনি ভূপর্যটক এবং ভ্রমণ সাহিত্যের একজন বিশিষ্ট মানুষ। ওনার ভ্রমণ সাহিত্য দেশে বিদেশে সমাদৃত। আজকে ওনার একটা খুব দুঃখের দিন যে ওনার একজন আত্মীয়, বয়স্ক আত্মীয় প্রয়াত হয়েছেন ডম্বিভিলিতে। তার কাছে উনি গিয়েছিলেন, সেখানে সৎকার কার্য সম্পূর্ণ করে সেখান থেকে সরাসরি এসেছেন শুধুমাত্র আমাকে আশীর্বাদ দিতে
আমি কৃতজ্ঞ সুমন্ত কুমার ব্যানার্জির কাছে। দাদাকে আহ্বান করছি। বৌদি আসতে পারেননি কারণ দাদা বাড়ি গিয়ে বোধহয় আসবার সুযোগ পাননি, তাহলে হয়তো অনুষ্ঠানে অংশগ্রহণই করতে পারতেন না। কিন্তু শুধুমাত্র আমাকে ভালোবেসে উনি এসেছেন, আমি ধন্য। এই রকম ভালোবাসার কোনো দাম হয় না, কোনো কিছু দিয়ে এর মূল্য হয় না। শুধু দাদাকে আমি প্রণাম জানাতেই পারি। মানে এতটা দূর আসা যাওয়া করে উনি এসেছেন, আমাকে সময় দিয়েছেন, আমার বলার কোনো ভাষা নেই। সোমনাথ, আমি সোমনাথ বলে ডাকি। পরিচয় বহুদিনের। সবথেকে বড় পরিচয় হচ্ছে আমার ছেলে, তার শিষ্য ছিল, এখনো আছে, যদিও এখন বিদেশে থাকে। কিন্তু যেটা সবথেকে বড় জোর, সোমনাথ একবার পড়লে কিছুতেই আর ওটা ফেরত যাওয়া যায় না। বহু কষ্ট হলে পরেও আসতে হয়। তার একটাই কারণ, তার সুমধুর কণ্ঠ। ধন্যবাদ। এরপর আমি মঞ্চে আহ্বান করছি আমার আর এক মাতৃসমা মানুষকে, খুব সিনিয়র এবং রঞ্জিত ঝর্ণা কাঁসাই ইকো ফাউন্ডেশনের প্রাণ প্রতীক শ্রীমতী ঝর্ণা চ্যাটার্জিকে আমি মঞ্চে আহ্বান করছি। একটু ওনাকে সহায়তা করে নিয়ে এসো প্লিজ। ওনার শরীর খুব একটা ভালো নয়, কিন্তু উনি শুধুমাত্র আমাকে আশীর্বাদ দেবেন বলে এসছেন। আমি নিশ্চিতভাবে জানি অনেক টানাপোড়েন করে আজকে এসছেন। ওনার আসার কথা ছিল না, প্রায় ক্যান্সেল হয়ে গেছিল। কেড়ে নিচ্ছে, দেখেছো কীরকম, মানে একটা অদ্ভুত। আশীর্বাদ করবো জানি না, আমার খুবই শরীর খারাপ, মনও ভালো থাকে না, কিন্তু তোমার ডাকে আমি এসেছি, একমাত্র তোমার ডাকে। তুমি খুব ভালো থেকো, তোমার সূর্যের মতো ছটা আরও ছড়িয়ে পড়ুক চারিদিকে, আমি এই আশীর্বাদ করি। তোমরা দুজনে, আমার নাতি নাতনিরা সবাই খুব ভালো থাকুক। আপনার আশীর্বাদের হাত মাথায় রাখবেন। সঙ্গে সঙ্গে ডেকে নেব বৌদি পারমিতা চ্যাটার্জিকে। রাজর্ষি চট্টোপাধ্যায় আমার বিশেষ বন্ধু, আপনারা নীলকণ্ঠ উডস পুরুলিয়া নিশ্চয়ই জানেন, তাঁরই ধর্মপত্নী। এবং শুধু তাই না, উনি নিজে কর্পোরেট জগতের একজন বিশিষ্ট মানুষ। লায়ন্স ক্লাবের সঙ্গে উনি বিশিষ্টভাবে যুক্ত এবং রোটারির সঙ্গে উনি বিশেষভাবে যুক্ত এবং এখনও রয়েছেন। এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে এবং সাংস্কৃতিকমূলক কাজে উনি খুব বলতে পারেন নেপথ্যে কাজ করে চলেন, যেটা আমরা হয়তো অনেকে জানতে পারি না। কিন্তু বৌদি ভীষণ হাসি খুশি, ভীষণ ভালো মানুষ, খুব ভালো মানুষ, সব থেকে বড় পরিচয়। তার সঙ্গে সঙ্গে ওনার ক্রিয়াকর্ম সে তো সমাদৃত। বৌদিকে সম্বর্ধনা জানাচ্ছি। পারমিতা চ্যাটার্জি। এটা একটু বেশি বাড়িয়ে বলা হয়েছে আমার লাগছে। কর্পোরেটে অনেককেই আমার থেকে সিনিয়র। হ্যাঁ, রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেলাম গ্রেট ইন্ডিয়ান, মানে লিঙ্কডইন আর সার্ভেজ পোল থ্রু দিয়ে, ফর ফ্যাসিলিটি অ্যান্ড ওয়ার্কশপ গ্রেট ইন্ডিয়ান ইনোভেটর অ্যাওয়ার্ড। বাকি রোটারি আমি যুক্ত আছি, মিন্স কিছুদিন আগে অবধি, এখন ছেলের পড়াশোনা এইসবের জন্য ছেড়ে দিয়েছি আবার। বাট ইয়েস, আই এম attached to many NGOs, and hopefully if any one of you think that for a old age home or for children education, if you want, then we can support you. Thank you. লালমাটি, লালমাটি, এখানে লালমাটিতে হচ্ছে, রাইট। আজকেও এখানে বনপুলকে ওটা আর কি, মানে উনি ভাষাহীন হয়ে পড়েছেন। আমি সাহায্য করছি। যেখানে হতো জায়গাটাই উঠে গেছে, তো আরবেন হাটটা জায়গাটা আর নেই, ওই হয় আর কি, মানে মূল যেখানে জমতো জিনিসটা সেই জায়গাটাই চলে গেছে। আর একটা নতুন জায়গার সন্ধান পেলে হয়তো রাজর্ষি আবার নতুন করে ভাববে। নাহলে থানাতেও করা যেতে পারে। আচ্ছা, ভালো জায়গা পেলে আমরা করবো, আমরা অপেক্ষায় আছি, আমরা খুঁজছি। কিন্তু আপাতত লালমাটির জন্মভূমিতে হচ্ছে। আচ্ছা, এরপর বৌদি অনেক ধন্যবাদ। আমরা এরপরে ডেকে নিচ্ছি আমার আরেক মাতৃসমা মহিলা, যাকে আমি দিদি বলে ডাকি ঠিকই,
কিন্তু মনে মনে তাকে মায়ের মতনই ভক্তি করি, এবং তিনি আমার পাশে নিঃশব্দে নীরবে কাজ করে যান সব সময়। যখনই কোনো কিছুর ব্যাপারে আমি পরামর্শ চেয়েছি, সাহায্য চেয়েছি, উনি আমার পাশে সবসময় দাঁড়িয়ে যান। এবং উনি কর্পোরেট জগতের মানুষ, কাজ করেছেন বহুদিন। তারপরে এখন উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে, সাংস্কৃতিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। খুব ভালো মনের মানুষ শ্রীমতী অঞ্জলি ফরিয়া। আশীর্বাদ করবেন দিদি। হ্যাঁ, আমি শুধু এখানে আসি কারণ গান ভীষণ ভালোবাসি, সূর্যর গান শুনবো বলেই আসি। আর সূর্য আমাকে লিঙ্ক পাঠায়, আমি সারাদিন ওটা অন করে রাখি যখনই বাড়িতে থাকি, আর শুনতেই থাকি। সূর্যের জন্যে এখানে আসি, গানের জন্যে। বিশিষ্ট বাচিক শিল্পী, কর্পোরেট জগতের একজন বিশিষ্ট মানুষ, এবং তার স্ত্রীও একজন বিশিষ্ট বাচিক শিল্পী। তারা অনুগ্রহ করে মঞ্চে আসুন। পমেল সেন, লিপি সেন। ওনারা ওনাদের ব্যস্ত শিডিউল থেকে আজকে সময় বের করে এসছেন। আমি জানি অনেকটাই কষ্ট করে এসছেন, তবু এসেছেন, আমরা বিশেষ কৃতজ্ঞ। আমরা এটা আমাদের সামান্য সম্বর্ধনায় দুজনকেই সম্বর্ধিত করছি। ওনাদের শ্রুতি নাটক কিন্তু দেখার মতো, যদি কেউ দেখেন অভিভূত হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ শ্রুতি নাটকের অনুষ্ঠান করলে এই জুটিকে অবশ্যই ডাকবেন। আমার মনে হয় আপনারা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার নাম পমেল সেন, আমার মিসেসের নাম লিপি সেনগুপ্ত। তো সূর্যদাকে কার্যাতে সেই অনুষ্ঠানে এখন আমি ভুলতে পারি না, গোপীগাইন বাঘাবাইনের কথা মনে হয়েছিল সেদিন। প্রচণ্ড গরমে, পাহাড়ের পাথরের গরমে, যখন লোকেরা আশ্রয় খুঁজছে, কেউ বসে নেই আর কি, যেখানে বসার জায়গা ছিল অডিটোরিয়ামে গরমের কারণে, ঠিক এরকম সময় সূর্যদা যখন সবার শেষে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে সেই সময় যখন গান করতে শুরু করলেন, তো আমি দেখেছিলাম যে সেই গোপীগান বাঘাবাইনের যেরকম দেখা গেছিলো যে গান শুরু করলে পরে সব যেখানে আছে সেখানেই ফ্রিজ হয়ে গেছে, আমি সেটা কিন্তু চাক্ষুষ অভিজ্ঞতা আমার হয়েছে সেই কার্যাতে। সেটা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো আর কি, যে গানের, সূর্যদার গানের যে জোর, সেটা সেদিন দেখেছিলাম। যে লোকেরা কোথায় কোথায় ভেতরে লুকিয়েছিল গরম টরমের জন্য, গানটা যখন চলছে সবাই বেরিয়ে আসছে, যেন গুহা থেকে বেরিয়ে আসছে, গর্ত থেকে বেরিয়ে আসছে ওই গরমের মধ্যে। এটা দারুণ প্রাপ্তি। তো এই যা বললো না, এ মনে হচ্ছে গুড নাইট কোম্পানি আমাকে ডাকবে, যে সব গর্ত থেকে বেরিয়ে আসবে, মারতে সুবিধা হবে। তো যাই হোক, তো এরপরে আমরা ডেকে নিচ্ছি মুম্বাইয়ের। আমি অনেক নৃত্যশিল্পীর নৃত্য অনুষ্ঠান দেখেছি, সবাই হয়তো অত যিনি যত ভালো নৃত্য পরিবেশন করেন তত ভালো শেখাতে পারেন না। নৃত্য শিক্ষণ এবং নৃত্য পরিবেশনা দুটোকে একসাথে একভাবে মেনটেন করেছেন শ্রীমতী সমজা সাহা এবং তার স্বামী সুদীপ্ত সাহা। এই দুজন আমাকে মুগ্ধ করেছেন তাদের সাংস্কৃতিক নিবেদনে। আমি এই দুই মানুষকে মঞ্চে আহ্বান করছি। ওনাদের আরও একটি পরিচয়, সেটা আমার একটু বিশেষ ব্যক্তিগতভাবে, যে ওনারা দুজনেই খুবই স্পিরিচুয়াল মাইন্ডেড, এবং ওনারা শুধু আর পাঁচজনের মতন একটু অন্যভাবে জীবনটাকে ভাবেন, এবং ওদের দার্শনিকতা জীবনের, যেভাবে ওরা ঠাকুর মা স্বামীজির আদর্শে নিজেদের জীবনকে ঢেলে দিয়েছেন, এবং নিজেদের কর্মক্ষেত্রে দাদার কর্পোরেট জগতের একজন বিশিষ্ট মানুষ, এবং সমজা স্টেজে ওর নাচ দেখলে আপনারা মন্ত্রমুগ্ধ হবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ও অসাধারণ একজন শিল্পী। তো এদেরকে আমরা একটু সম্বর্ধিত করতে চাই। পূর্ণা, না আগে সম্বর্ধিত করে নি। আমার মেরুদণ্ড আমাকে গুরুদণ্ড দিয়ে রেখেছে। চলো চলো চলো, সম্বর্ধিত হও আগে। দাদাকে
আজকে পেয়েছি আমাদের মধ্যে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। এসো 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 এসো, এটা আমার মনে হয় স্বর্ণালী সঙ্গে থাকুক, ভালো হয়। এসো 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 এসো। এটা ঢাকাটা নিয়ে আমার মনে হয় তুমি একটু তোমার কাছে রাখো, একটু ভালো করে রাখো। এরপরে আমি যাকে ডাকবো তিনি আমার মা চলে যাবার পর আমার মায়ের জায়গাটা নিয়েছেন, এবং তিনি শুধু আমার মা নন, তিনি আমার আধ্যাত্মিক গুরু। এবং জীবনের ওঠা পড়ায় আমি তার কাছ থেকে যেভাবে সাহস পাই, এবং কোনো সমস্যা নিয়ে গেলেই তিনি আমার দিকে তাকে হাসতে থাকেন, আমাকে বলেন যে তোমার গুরু তো তোমার মাথার উপর হাত রেখে রয়েছেন, তুমি কেন ভাবছো? যে এই সাহস আজকে কে দেবে? আজকে সবসময় সবাই খুব কনফিউজ করে দেয়, খুব নিরাশ করে দেয়, বা এমন একটা কথা বলবে যে কথায় মনে হবে যে আমি ঘাবড়ে যাব। কিন্তু মাকে দেখেছি যে মা সবসময় একগাল হেসে মাথায় হাত রেখে বলবেন, আমি দেখতে পাচ্ছি সব ঠিক আছে, তুমি কেন ঘাবড়াচ্ছ? তোমার বিশ্বাস অভাব হয়ে গেছে, তোমার বিশ্বাসের অভাব বলেই উনিও দিচ্ছেন না তোমাকে, তোমার বিশ্বাসটাকে জোর করো, সবটা ছেড়ে দাও, দেখো ঠিক পাবে। তো এরমভাবে অনেক কিছু ছেড়ে দিয়ে দেখেছি আমি, সত্যি বেশ কিছু জিনিস পেয়েছি। তো আমি মাকে মঞ্চে আহ্বান করছি, শ্রীমতী বীণা কামাত। আপনার পদস্পর্শ করার জায়গাটা পর্যন্ত নেই, আমি নিচু হচ্ছি শুধু, হ্যাঁ, কারণ এমনভাবে বেঁধে দিয়েছে আমাকে না এরা, বেরোতেই পারছি না, বন্দি আমি। আমার আর শ্রীকৃষ্ণের সবসময় কৃষ্ণের উপর ভরসা রাখবে, আর ঠাকুর তোমার সাথে আছে, এটা বাচান দিয়ে তোমাকে বলছি। আমি একজন আমাদের মধ্যে এসেছেন, এবং তার সঙ্গে তার সতীর্থরাও এসেছেন, তার পরিবারের মানুষ এসেছেন। মজার কথা, তাকে খুব ব্যস্ততার ভেতর আমি বলেছিলাম যে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করছি বম্বেতে, এই 40 লোক, একটা ছোট্ট আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সামান্য উদ্যোগ। সকালবেলা কালকে সারা রাত কাজেতে ব্যস্ত ছিল, ঘুমোতেও পারেনি, কিন্তু সকালবেলা আমাকে বলল যে আমি আসবো অনুষ্ঠানটা, আমার সঙ্গে মজা করছে বলে। তারপর দেখলাম আমাকে হঠাৎ করে মেসেজ পাঠালো, আমি বিকেল 4:40 ফ্লাইটে উঠছি। তো তারপরেতে এখন দেখছি সে সত্যিই উদয় হয়েছে আমাদের ভিতর। দেব চক্রবর্তী একজন বিশিষ্ট মানুষ, আমার থেকে বয়সে অনেক ছোট, আমার কাকা বলে সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে, কিন্তু ওর অনেক কিছু কর্মজীবন আছে। ফ্লিক্সবার্গ অডিও, মিউজিক অ্যান্ড মিডিয়া এন্টারটেনমেন্ট, ফিল্ম প্রোডাকশন, সব কিছুতে ও কর্ণধার। খুব অল্প বয়সে, বেশি বয়স নয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু করে ফেলেছে, এবং বিশিষ্ট সব মানুষজন, মানে যেমন আশা ভোঁসলে, অমিত কুমার, কুমার শানুর মতো ব্যক্তিত্বরা ওর কোম্পানি থেকে মিউজিক অ্যালবাম করেছেন অলরেডি, আরও কিছু পরিকল্পনা চলছে। বিশিষ্ট সব যারা আমাদের বলিউডেরও যারা বড় বড় অভিনেতা অভিনেত্রী, সেগুলি প্রোডাকশন অলরেডি ইন প্ল্যানিং, সেখান থেকে কিছু কাজকর্ম হচ্ছে। খুব কম বয়সে অনেক উন্নতি করেছে ঈশ্বরের কৃপায়। আমার খুব কাছের মানুষ দেব চক্রবর্তীকে আমি একটু মঞ্চে আহ্বান করছি। সামান্য সম্বর্ধনা, এই না তুমি ঠিক আছে, তুমি ভালো থেকো।
পড়েছে তো তাই জন্য একটু ব্যবস্থাপনায় সময় একটু বিলম্ব নিচ্ছি আমরা, কিন্তু এটা কিন্তু সত্যি। হ্যাঁ, সকালবেলা মুড হলো, ফ্লাইটে চাপলো, চলে এলো, সন্ধেবেলা অনুষ্ঠানে ঢুকে পড়লো। এটা ওর এই পাগলামিটা বোধহয় থাকলে মানুষ জীবনে সফল হয়। তো আমার মনে হচ্ছে তাহলে ও পারবে, ওর মধ্যে সেই সাফল্যটা আছে। ও একটা খুব বড় মাপের মানুষ, কিন্তু এরকম ছোট বয়সে ও উন্নতি করেছে অনেক। ওকে একটু সম্বর্ধনা একটু বিশেষভাবে জানাতে চাই যে আমাদের বাঙালিদের মধ্যে থেকে কেউ তো কিছু করে দেখাচ্ছে জীবনে। এবং যে প্রোডাকশনগুলো প্ল্যানিংয়ে রয়েছে আপনারা শুনলে আঁতকে উঠবেন। শুধু যেহেতু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি তাই জন্য আমি চুপ করে বসে আছি। তো অনেক কিছু পরিকল্পনা চলছে। দেব চক্রবর্তী। বক্তব্য থাকে রাখলাম এখানে। প্রথমত শুভ সন্ধ্যা সবাইকে, সব বিশিষ্টজনেরা রয়েছেন। আই এম সরি ফর মাই ভয়েস। খুব তাড়াতাড়িতে চেষ্টা করে প্ল্যান করে খুব ব্যস্ততার মধ্যে আমি এখনও পর্যন্ত কালকে থেকে ঘুমোতেও পারিনি। আমি এক্সট্রিমলি সরি ফর মাই ড্রেস অলসো। আমি চলে এলাম। আমার একটা অনুরোধ, আমার শ্রদ্ধেয় সূর্য ভট্টাচার্য যখন এই প্রোগ্রামটা করছেন এবং বললেন নির্মল ভট্টাচার্য, অনিল ভট্টাচার্য, আমরা অনেক আগে থেকে পরিকল্পনা করছিলাম, ওয়ার্কআউট হয়নি, বাট হয়তো সামনে এখনও কিছু বলা যাচ্ছে না বা বলছি না। আমাদের অনেক কথাবার্তা বা প্ল্যান প্রোগ্রাম চলছে যেগুলো আমরা করব, খুব সামনেই হয়তো হবে, হয়তো এই বছরের মধ্যে হয়তো আপনারা নতুন বছরে হয়তো সেগুলো পাবেন, শুনতে পাবেন, তাই তো? এগুলো তাই শুনতে পাওয়া যাবে। অনেক পরিকল্পনা চলছে এবং আমার এত যোগ্যতাই নেই, আমার সেই দৃষ্টতাই নেই যে নির্মল ভট্টাচার্য, অনিল ভট্টাচার্যের বিষয়ে আমি কথা বলবো। আমার যদি খুব ভুল না হয়, নির্মল ভট্টাচার্যের সঙ্গে আমার প্রথম পরিচয় যখন আমার 4 বছর বয়স। ঘরের দেয়ালে আমার দাদুর যে ঘরটা ছিল, এই ছবিটা ওই দেয়ালের একটা রাইট হ্যান্ড কর্নারের উপরে লাগানো ছিল। তাকে আমি প্রথম চেখি, চিনতে পারি এবং প্রথম গান যখন আমি বুঝতে পারি, বেলা যে ফুরায় আধার ঘনায় মোর দ্বারে কেন এলে পান্তু, এই আমার প্রথম পরিচয় যাত্রা শুরু। এবং পরেরটা তো ইতিহাস। আমার সেই দৃষ্টতা বা যোগ্যতা কোনো কিছুই নেই বলার মতন, এবং যিনি পাশে দাঁড়িয়ে আছেন তার বিষয়ে বলার যোগ্যতাও আমার এখনও পর্যন্ত হয়নি। খুব বাড়িয়ে ছড়িয়ে বললো ওরকম কিচ্ছু কাজ আমি করছি না, বাট আপনাদের দয়ায় ভালোবাসায় চেষ্টা করছি ভালো কিছু হওয়ার, কাজ করার। এখন অনেক কিছুই চলছে, বাকিটা তো ক্রমশ প্রকাশ্য। ব্যাস এইটুকুনি বলবো। অসাধারণ লাগলো, খুব ভালো লাগছে। এর বাইরে আমার আর কিছু সত্যিই বলার নেই। ওর সাথে কিছু ভালো কাজের পরিকল্পনা চলছে, জানি না ঈশ্বরের ইচ্ছা হলে সে কাজগুলি সম্পূর্ণ হবে। তবে ওই আর কি, সব জিনিসটা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িয়ে চড়িয়ে বলে তারপরে সেটা আমরা দুজনেই কেউ পছন্দ করি না। তো আমার মনে হয় কাজটা করে বলা ভালো। ওই অনেক কিছু করছি, এসব বাজনাবাজি কোনো লাভ নেই। তবে চোখের সামনে দেখেছি আশাজি ওকে কত স্নেহ করেন, এটা আমি দেখেছি। অমিত কুমার আমাকে বলেছিল, জানিস তো এই হচ্ছে বম্বের বিল গেটস। তো আমাকে এরকম ওরকম আর কি মজা করে বলেছিল, কিন্তু আমাকে প্রচণ্ড অমিত কুমারও ঘরের মতো সম্পর্ক, কিশোরদার ফ্যামিলির সঙ্গে ওর ভীষণ ঘরের মতো সম্পর্ক। এবং অন্যান্য কুমার শানু, সোনু নিগম বা আমাদের সুদেশ ভোসলে, এই সমস্ত মানুষদের আমি নিজে দেখেছি যে ওর সাথে কতটা গভীর সম্পর্ক, এবং সেরকম কাজও করছে। ও বলতে চায় না, ও চুপচাপ থাকে। আজকে ওর পোশাক আশাক ঠিক নেই বলে ও নিজেও সেটা বলেই গেল, কিন্তু ও ঘুমোতে পারেনি। আমি ওকে বারণ করেছিলাম আজকে আসতে, কিন্তু তবু ও যেচে এসেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। কলকাতা থেকে ফ্লাইট চড়ে একটা সামান্য এই 40 জনের অডিয়েন্সের এই ছোট্ট অনুষ্ঠান, তাতে অংশগ্রহণ করতে আসা, এবং নিজের মাকে নিয়ে এসেছে, পরিবারের লোকেদের নিয়ে এসেছেন, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। এই আন্তরিকতা কোনো তুলনা হয় না। এরকম ভাবা যায় কি, এরকম যে কলকাতা থেকে কেউ ফ্লাইট ধরে চলে এলো 40টা লোকের এই ছোট্ট প্রোগ্রামে। তো আমি সবাইকে, ওর মাকেও আমার প্রণাম জানাই এবং ওর পরিবারের সকলকে আমার প্রণাম জানাই, এবং যারা ছোট তাদেরকে আমার অনেক শুভেচ্ছা জানাই যে আপনারা পাশে থাকুন, আমাদের সমস্ত উদ্যোগকে সফল করুন।